তিন পার্বত্য এলাকা সহ ১১৬ উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩ চেয়ারম্যান নির্বাচিত। হাইকমান্ডে শৃঙ্খলা না থাকায় একের পর এক পদত্যাগ ও বহিষ্কার বিএনপিতে, বলছেন বিশ্লেষকরা। স্পষ্ট হচ্ছে সাংগঠনিক দুর্বলতা, কোনো সংকট নেই দাবি নেতাদের। ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের লাশ হস্তান্তরে বিলম্ব। দেশে আনতে নিউজিল্যান্ডে যেতে পারবেন পরিবারের একজন, সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনে দুধের শিশুসহ জেলখানায় ভোলার বিউটি বেগম। মিথ্যা মামলার বাদী এবং তদন্ত কর্মকর্তার বিচার দাবি। এবং রোহিঙ্গাদের টার্গেট করে কক্সবাজারে আবারও সক্রিয় দালাল চক্র। বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগরপথে বেড়েছে মানব পাচার, কঠোর অবস্থানে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় দেশের ১১৬টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি কম। দ্বিতীয় ধাপে তিন পার্বত্য এলাকা সহ ১১৬টি উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্যে ৭,০০০-এর বেশি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন নির্বাচিত হয়েছেন। এদিকে নির্বাচনের আগে পক্ষপাত ও অনিয়মের অভিযোগে ২ ওসিকে প্রত্যাহার ও ৪ ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় গত ১০ই মার্চ ৭৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভালো মনে হলো, সার্বিক পরিস্থিতি ভালো দেখে তো সুষ্ঠু মনে হচ্ছে সবকিছু। আমরা যে প্রার্থীকে দেওয়ার দেবো, ভোট কি নষ্ট করা যায়? যে দুটা প্রার্থী আছে চেয়ারম্যান প্রার্থী, দুটা প্রার্থীর মধ্যে আমরা একটা যাচাই করে নিব। মানুষ জিনিস ভোট দিতে হবে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আজ 10 দিন বাইরে পরীক্ষা আমার চলবে না, আজকে কামত না গেলাম দিলাম ভোট, আল্লাহ ভরসা করি। আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ আশা রাখি তো পুরোটাই ভালো হবে ইনশাল্লাহ। আমাদের নির্দেশ দেওয়া আছে যেভাবে সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, যাতে কেউ কোনো বেজাল করতে পারে না, জাল ভোট দিতে পারে না। আমরা ফুললি প্রস্তুত, আমরা এবং সতর্ক আছি এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে নির্বাচনটা সুশৃঙ্খলভাবে হয়, নিরপেক্ষভাবে হয়। উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে রংপুরের পীরগাছা উপজেলায় আছেন রিপোর্টার রতন সরকার, সিলেটের ফেন্সুগঞ্জে আছেন রিপোর্টার আব্দুল আহাদ এবং চট্টগ্রামের হাটহাজারীতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাব রংপুরে রতনের কাছে। রতন। সাফিন, আমরা সকাল থেকে আসলে জানাচ্ছি রংপুরের যে পীরগাছা উপজেলা সহ আজ ৬টি উপজেলা পরিষদের নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে রংপুর জেলার। সকাল থেকে এই পর্যন্ত সম্পূর্ণই একটি শান্তিপূর্ণ যে বলা যায় যাকে, সেই রকমই একটি নির্বাচন আসলে এখানে অনুষ্ঠানের আমরা কথা শুনেছি। এখন পর্যন্ত কোনো রকমের কোনো গোলযোগ অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা বা পরিস্থিতির সৃষ্টি এখানে হয়নি এখনো। আমরা এই মুহূর্তে রয়েছি পীরগাছা উপজেলা শহরের ডিগ্রি কলেজ কেন্দ্রে। আমরা এই কেন্দ্রে যিনি প্রিসাইডিং অফিসার আছেন তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে মোটামুটি ভোটারের সংখ্যা ১৩০০ একটু বেশি। এই পর্যন্ত বলতে গেলে সকাল 10টা পর্যন্ত আসলে এখানে যে ভোট দেওয়া হয়েছে তার সংখ্যা ৩৫০র মতো। আমরা যদি বলি যে অন্যান্য কেন্দ্রের তুলনায় এখানে কিন্তু ভোট পড়ার বিষয়টি একটু আশাব্যঞ্জকই বলা চলে। এই কেন্দ্রে মোট ভোটারের ১৩৫০ ভোটারের মধ্যে কিন্তু ৮০০ই নারী ভোটার। আমরা দেখছি যে এখনো কিন্তু কিছু নারী ভোটার তারা আসছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। এখানে
আরেকটি কথা বলে রাখা ভালো যে আসলে অন্যান্য যে আমরা কেন্দ্রগুলোতে গিয়েছি সেখানেও কিন্তু মোটামুটি একই ধরনের চিত্র আমাদের সামনে উঠেছে। এখানে এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে, যার কারণে কিন্তু এ পর্যন্ত তেমন কোনো কথা এমন কোনো অনাকাঙ্ক্ষিত খবর আমরা পাইনি। তো এই ছিল হচ্ছে রংপুরে উপজেলা পরিষদ নির্বাচনের খবর। আমরা ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনের খবর জানতে চলে যাচ্ছি আব্দুল আহাদের কাছে, সেখানে আছেন তিনি। হ্যাঁ রতন, এর আগের সংবাদগুলোতে আমরা সিলেট সদর উপজেলার নির্বাচনের খবর জানিয়েছিলাম। এখন এসেছি ফেঞ্চুগঞ্জ উপজেলায়। আমরা ফেঞ্চুগঞ্জে দেখতে পাচ্ছি যে সদর উপজেলার চেয়ে এখানে নির্বাচনটা ভিন্ন, কারণ এখানে আমরা ভোট কেন্দ্রগুলোতে এসে বেশ ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি। আপনারা ক্যামেরাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে বেশ ভালো ভোটারদের উপস্থিতি। এখানে মহিলাদের লাইন আছে এবং কখনো কখনো আমরা দেখতে পেয়েছি যে পুরুষদেরও এরকম লাইন হয়ে যায় এবং ভোটাররা সুশৃঙ্খলভাবে এখানে ভোট দিতে পারছেন। এই যে উপজেলা ফেঞ্চুগঞ্জটি হলো সিলেটের সবচেয়ে ছোট উপজেলা, মাত্র 5টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলার ভোটারও মাত্র 75,000 এবং এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 4 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা কথা বলেছিলাম ভোটারদের সঙ্গে, তারা বলছেন যে নির্বিঘ্নে তারা ভোট দিতে পারছেন, তাদের কোনো অভিযোগও নেই এবং প্রিজাইডিং অফিসার আমাদেরকে বলেছেন যে সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং সুষ্ঠুভাবেই তিনি ভোটের ভোট শেষে ফলাফল ঘোষণা করতে পারবেন এবং পুলিশ সদস্যরা তাদেরকে সহায়তা করছেন। এবং এই যে উপজেলায় যে নির্বাচনটি হচ্ছে এটি প্রায় 10 বছর পরে নির্বাচন হচ্ছে। 2009 সালের পরে 2014 সালে যে আরেকটি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছিল সেই উপজেলায় এখানে নির্বাচন হয়নি। এখানে সীমানাজনিত জটিলতার কারণে মামলা ছিল আদালতে, সেই মামলার কারণে গত নির্বাচন এখানে হয়নি। এ কারণে এই এলাকার মানুষের মধ্যে ভোট নিয়ে অনেকটা আগ্রহ, কারণ 10 বছর পরে তারা ভোট দিতে পারছেন। এবং 9 সালে যখন নির্বাচন হয় তখন এখানে মাত্র 3টি ইউনিয়ন ছিল, এখন আরও 2টি ইউনিয়ন বাড়িয়ে এই উপজেলায় 5টি ইউনিয়ন করা হয়েছে এবং ভোটারদের মধ্যে আমরা আগ্রহ দেখতে পাচ্ছি এবং তারাও নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। এবং ভোটাররা বলছেন যে এবার যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন তারা তাদের উন্নয়নে কাজ করবেন, কারণ জানেন যে এই উপজেলাটা অনেকটা উন্নয়ন বঞ্চিত বলা যায় এবং কুশিয়ারা নদীর ভাঙ্গন এই এলাকার একটি বড় সমস্যা। এই সমস্যাগুলো সমাধানে এবারকার জনপ্রতিনিধিরা কাজ করবেন, এই প্রত্যাশা হচ্ছে ভোটারদের। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আমরা এখন যাব চট্টগ্রামে, সেখানকার ফটিকছড়িতে আছেন আমাদের সহকর্মী পার্থ। ধন্যবাদ আহাদ। সিলেটের মতো চট্টগ্রামেও কিন্তু দ্বিতীয় পর্যায়ের উপজেলা নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি এবার চট্টগ্রামের 5টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে এখন আমরা আছি ফটিকছড়ি উপজেলায় এবং এই উপজেলার মধ্যে এখানে ফটিকছড়ি উপজেলায় 3টি যে পদ রয়েছে চেয়ারম্যান সহ সবগুলো পদে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং চট্টগ্রামের যে 5টি উপজেলার মধ্যে শুধুমাত্র এই ফটিকছড়ি উপজেলায় কিন্তু সবকটি পদে প্রার্থীরা অংশগ্রহণ করছে। এছাড়া অন্যান্য যেসব উপজেলা রয়েছে বিশেষ করে রাউজান, রাঙ্গুনিয়া, মিরসরাই, সীতাকুণ্ড সেসব জায়গায় কিন্তু চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকায় তারা নির্বাচিত হয়েছেন এবং অন্যান্য পদগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তার মধ্যে রাউজান এবং মিরসরাইয়ে 3টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় সেখানে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না, শুধুমাত্র 5টি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে সকালের দিকে আমরা ভোটার উপস্থিতি কিছুটা কম দেখলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি ভোটাররা আসছেন এবং তাদের যে ভোট সে ভোটটি তারা প্রদান করছেন। এই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে আমরা যে ফটিকছড়ি কলেজে আছি, এটি একটি এখানে কলেজ এবং এখানে অনেক ভোটার রয়েছে, বিশেষ করে আমরা দেখেছি মহিলা ভোটারও এখানে আসছেন এবং তাদের যে ভোট সেটি তারা প্রদান করছে। এখানে প্রায় 4000-এরও বেশি ভোট রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে যে এখনো পর্যন্ত প্রায় 1000 থেকে 1200 ভোট এখনো পর্যন্ত কাস্ট হয়েছে। সেক্ষেত্রে তিনি আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে যারা ভোটাররা রয়েছেন তারা আসবেন এবং তাদের যে মূল্যবান ভোটটি রয়েছে সেটি তারা প্রদান করবে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা দেখেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি কলেজ থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর। উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন 3 সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, রতন সরকার আর আব্দুল আহাদ। একের পর এক পদত্যাগ ও বহিষ্কারের ঘটনায় বিএনপির সাংগঠনিক দুর্বলতা ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করেন
বিশ্লেষক ও নেতাদের কেউ কেউ। তারা বলছেন হাইকমান্ডে শৃঙ্খলা না থাকার কারণেই এমনটি ঘটছে। এই অবস্থায় শিগগিরই দলের কাউন্সিল অনুষ্ঠানের তাগিদ দিচ্ছেন তারা। তবে শীর্ষ নেতাদের অনেকেই পদত্যাগকারীদের সুবিধাবাদী আখ্যা দিয়ে দাবি করছেন কোনো সংকট নেই দলে। বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তৃণমূলে বিএনপিতে দেখা দেয় অস্থিরতা। কেন্দ্র এই নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও তৃণমূলের অনেক নেতাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অবতীর্ণ হন ভোটযুদ্ধে। দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বহিষ্কার করা হয় তৃণমূলের অনেক নেতাকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের এই সদস্য মনে করেন, উপজেলা নির্বাচনের আগে তৃণমূলের নেতাদের ডেকে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে এমনটি হতো না। উপজেলা নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা আলোচনা হতে পারত। দল চলার পথে ভুল ভ্রান্তি করতে পারে, কিন্তু সেই ভুলের থেকে তাকে শিক্ষা নিতে হবে। বিএনপি যদি শিক্ষাটা গ্রহণ করতে পারে, লোক সঠিকভাবে বাছাই করতে পারে, তো বিএনপি স্বর্ণযুগে প্রবেশ করবে। এদিকে জাতীয় নির্বাচনে ভরাডুবির পর থেকেই বিএনপিতে ঘটছে একের পর এক পদত্যাগের ঘটনা। ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করলেও দলের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এই বিশ্লেষক বলছেন শৃঙ্খলা দরকার বিএনপিতে। তাদের স্ট্যান্ডিং কমিটি এবং অন্যান্যরা দায়িত্ব না নেওয়ার ফলে একদিকে তো হতাশা আছে, একে অপরের ওপর অভিযোগ আছে। সেটা বহুদিন ধরে বলছিলাম তাদের একটা ইমার্জেন্সি কাউন্সিল মিটিং হওয়া উচিত। তাদের কোনো চিন্তার স্বচ্ছতা নেই, কাজকর্মের স্বচ্ছতা নেই, এই কারণেই এইসব ঘটছে। তবে সাংগঠনিকভাবে বিএনপিকে শক্তিশালী দাবি করে স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, পদত্যাগী ও বহিষ্কৃতরা সুবিধাবাদী। 30 ডিসেম্বর নির্বাচনের পরে আমরা অনেক বেশি শক্তিশালী। বিএনপির কোনো এখানে লস নাই। যারা সুবিধাবাদী হিসাবে চলে যাচ্ছে সেটা তাদের নিজস্ব, তারা জনগণের কাছে ছোট হচ্ছে। দলের কিছু নেতা ও বিশ্লেষকরা বলছেন, সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করতে না পারলে দুর্দশা কাটবে না বিএনপির। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, চালে মানবদেহের জন্য ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি নিয়ে বিতর্ক, সহনীয় মাত্রার নিচেই রয়েছে দাবি ধান গবেষণা কেন্দ্রের। এবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলার খবর। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের কথা থাকলেও ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া সহ নানা জটিলতার কারণে সে প্রক্রিয়া এখনও শুরু হয়নি। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে এই বিষয়ে সব পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি শহীদুল ইসলাম জন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ওয়েলফেয়ার সেন্টারের সামনে, ক্রাইস্টচার্চ এগ্রি কলেজ। একটু আগে এখানে ক্রাইস্টচার্চ বয়েজ স্কুল অ্যান্ড গার্লস তারা এসেছিলেন, হাঁটা করেছে এবং মুসলিম কমিউনিটির সাথে তারা একত্রতা ঘোষণা করেছেন এবং তারা বারবার বলতে চেয়েছেন যে মুসলমান কমিউনিটির সাথে আমরা আছি এবং একজন মানুষের এইরকম মন মানসিকতার কারণে মুসলমান কমিউনিটির সাথে আমাদের কোনো বিভক্তি করা যাবে না। এখন পর্যন্ত বডি রিলিজ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়নি, আমরা এখনো ওয়েট করছি। তবে একটা ব্যাপার জানতে পেরেছি যে ক্ষতিপূরণের একটা বিষয় চলে এসছে এবং এটা যতদূর পর্যন্ত আমার কাছে নিউজ আছে যে ভিকটিম তার ফিনাল কস্ট around $6,000 নিউজিল্যান্ড ডলার্স তাকে দেওয়া হবে এবং $10,000 নিউজিল্যান্ড ডলার্স ফর দ্য ফ্যামিলি তাদেরকে করা হবে। অফিসিয়ালি এখনো হয়তোবা কোনো এস্টিমেট আসেনি, বাট এরকম একটা অ্যামাউন্টের কথা এখন চলছে। এ বিষয়ে আরও জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান অনু। ওই কর্তৃপক্ষে ওরা এখানে কেউ নেই। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা চালিয়ে যাচ্ছেন এবং খুব দ্রুততার সাথে করছেন। এখানে পোস্টমর্টম করতে হচ্ছে, অনেকগুলি লিগ্যাল ফর্মালিটিজ কমপ্লিট করছে এবং ওরা যা মৃতদের নিকট আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ করছেন। এই সমস্ত সবগুলি ব্যাপার নিয়ে একটু দেরি হচ্ছে। আমাদের জাকারিয়া ভুইয়া বলে একজন আমাদের বাঙালি ভাই, তাকে আমরা ট্রেস করতে পারছিলাম না, ওই লিস্টও ছিল না, নামও ছিল না। যে মসজিদে এই গোলাগুলি ঘটনা ঘটছিল সেই মসজিদে ইমাম সাহেব ওনার আমাদের কাছ থেকে ওনার কিছু জাকারিয়া ভুইয়া সাহেবের ছবি নিয়ে শনাক্ত করেছেন যে উনি জাকারিয়া ভুইয়ার লাশ। আমাদের মধ্যে যে 5 জন নিখোঁজ ছিলেন তাদের প্রায় সবাইকেই মৃত ঘোষণা করা হলো বেসরকারিভাবে। এদিকে নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনতে চাইলে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী জানান, এরপর থেকে ক্রিকেটাররা যে দেশেই যাবেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সবার আগে যাচাই করে দেখা হবে। আমরা কয়েকটি নাম্বার পেয়েছিলাম, আগে আমাদের বলেছিল যে নাম্বার 4
কিন্তু এখন শুনতেছি যে 8-এ পৌঁছেছে, কিন্তু আমার মিশন এখনো কোনো রিপোর্ট এখনো দেয়নি। ক্যানবেরা দুজন আমাদের কর্মকর্তা তারাও এখন একা আছেন, যাতে কোনো ধরনের সহায়তা দরকার হলে আমরা সেটা প্রোভাইড করব। এবং আমরা একটা হিসাব নিকাশও করেছি যে কত টাকার যদি যারা দেশে লাশ নিয়ে আসতে চান সেগুলো আমরা এগুলো প্রোভাইড করব। আমরা যখন আগামীতে আমাদের খেলোয়াড়দের পাঠাবো, আমরা যেখানে তারা যাবেন তার আগে সিকিউরিটি রেকিং করার জন্য একটা ব্যবস্থা চিন্তা ভাবনা আমরা করছি। অপরাধ না করেই জেলে, এমন ঘটনা বেড়েই চলেছে। এবার বিনা অপরাধে কোলের শিশুকে নিয়ে জেল খাটতে হলো ভোলার বোরহানুদ্দিনের বিউটি বেগমকে। গ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামী শ্বশুর সহ 7 জনের বিরুদ্ধে 7 জনের সঙ্গে বিউটি বেগমকেও আসামি করে এক প্রতিবেশী। ঘটনাস্থল দেখানো হয় ঢাকার লালবাগ। তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনের কারণে কোলের শিশুকে নিয়ে জেলের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় বিউটি বেগমকে। তিনি বিচার চান মিথ্যা মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তার। বিচার কি মিলবে? বিস্তারিত জানাচ্ছেন সাদিকুর রহমান। গ্রামের সহজ সরল পরিবেশে বেড়ে ওঠা নারী বিউটি বেগম। আইনের মারপ্যাচ সম্পর্কে তার নেই কোনো ধারণা, তবুও ভাগ্যের নির্মম পরিহাস তাকে নিয়ে আসে 4 দেয়ালের বদ্ধ কারাগারে। আদালতের আদেশে জামিন পেয়ে মুক্ত হলেও মিথ্যা মামলার দংশন যেন আর সইতে পারছেন না নিরপরাধ শিশুর মা বিউটি বেগম। জমির ব্যাপারে আমি কিছু জানি না। আমি আমাকে বাড়িতে আসছিলাম, বিকালে গেছি, রাত্রের 2টা বাজে ফুলে যে আমাকে ধরে লইছে। 3 বছরকার বাচ্চা শুদ্ধ আমার আনছে, আমি অনেকটার বিচারছি আমার কেন আনছে। একই মামলায় আটক বিউটি বেগমের স্বামী হারুন জামিন পেয়ে সময় সংবাদকে জানান, হয়রানি করতেই ঢাকার একটি ঠিকানা ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা করে তাদের প্রতিবেশী। ফ্যামিলিতে যে কজন লোক আছে সবার নামে মামলা দিয়া হয়রানি করতেছে এবং এই পর্যন্ত 6টা মামলা দিছে। আমরা ঢাকা কোথাও থাকিও না, আর এই বিষয়ে জানি না। রাত্রে আমাদের বাসায় যায় ঘরের দরজা ভাঙ্গিয়া ও সহকারে আমার ঘরে জোরপূর্বক নিয়েছে, আমার 3 বছরের একটা বাচ্চা সহকারে। থানায় আনছে, তার থেকে কোর্টে নিতে জেলখানে রাখছে। এর আজকে আছে বাচ্চা। মারধরের অভিযোগ এনে গত বছরের 4 আগস্ট করা মামলায় ঘটনাস্থল দেখানো হয় রাজধানীর লালবাগ রোডের 165 নম্বর বাসার সামনের রাস্তায়। এছাড়া আসামিদের ঠিকানা দেখানো হয় রাজধানীর নবাবগঞ্জ বাজারের পাশে 202 নম্বর বাসায়। তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই গোলাম রব্বানির দেয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখিত বাদী, আসামি ও ঘটনাস্থলের ঠিকানায় গিয়ে দেখা যায় এটি অন্য মানুষের ঠিকানা। এটা মোস্তফা চাচাগো বাসা, এখানে কোনো ভাড়াটিয়া থাকে না। বিল্লাল, রাসেল, হারুন তারা একজনকে ধরে মারধর করে, এরকম কোনো ঘটনা শুনছেন? আমি তো শুনি না, দেখিও নেই। আমরা দোকানে বসে থাকি, বাইরে বসে থাকি, আমার লগে দেখা সাক্ষাৎ হইতো না, এই নামে তো এর কোনো লোক নাই। মামলায় তদন্ত রিপোর্ট সম্পর্কে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো কথা বলতে রাজি না হলেও মুঠোফোনে তদন্ত কর্মকর্তার সাথে কথা হয় সময় সংবাদের। ওইরকম বড় ধরনের কোনো মামলাও না, ওইরকম হলে কোর্টে মামলা খারিজ হয়ে যাবে, সাক্ষ্য প্রমাণ না দিতে পারলে মামলা শেষ। শেয়ার মামলাগুলো তো প্রমাণ করার মূল দায়িত্ব হলো, সাক্ষ্য প্রমাণের মূল দায়িত্ব হলো কোর্টে বাদীর। জি, আমরা প্রাথমিক তদন্তটা করে দেই। ভুয়া ঠিকানা ব্যবহার করে মামলা দেয়া এবং ভুল তদন্তের ফলে নিরীহ মানুষকে হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। কিছু প্রভাবশালী মহল ভুয়া ঠিকানা ব্যবহার করে বিজ্ঞ আদালতে এসে মামলা করে, আদালত সেটা ঘটনা ন্যায় বিচারের সাথে আদালত সেটা তদন্তে পাঠায়, কিন্তু এখান পুলিশ ওইরকম বাদীদের সাথে যোগসাজশ করে এই সমস্ত মামলার প্রতিবেদন দেয়। তখন আদালত পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে এটা কগনিজেন্স নেওয়া যায়। এই সমস্ত ঘটনার সাথে যারা করে তাদের বিচার হওয়া উচিত। মিথ্যা ঠিকানা ব্যবহার করে হয়রানিমূলক মামলার বিষয়ে জানতে চেয়ে বাদী আলী হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায় তার মুঠোফোন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, হারের স্মৃতি ভুলে সেমিফাইনালের জন্য প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ নারী ফুটবল দল। ভারত কঠিন প্রতিপক্ষ হলেও জয় পাওয়া সম্ভব বলছে ছোটন শিষ্যরা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের মেয়ের জামাই ডাক্তার রাজন কর্মকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল ভোরে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের বাসা থেকে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু রহস্যের জট খুলতে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে রাজনের পরিবার। রাজধানীর স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাক্তার রাজন কর্মকারকে হাসপাতালে নিয়ে আসেন তার শালিকা। এরপর হাসপাতালে আসেন স্ত্রী ডাক্তার কাবেরী মজুমদার। হাসপাতালে আনার পরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজনের পরিবারের অভিযোগ, মৃত্যুর আগেও রাজনের স্ত্রী ফোনে রাজনের মায়ের সঙ্গে অসংলগ্ন কথা বলেছিলেন। তাদের ধারণা রাজন হত্যাকাণ্ডের শিকার। সুষ্ঠু তদন্ত হোক, এই সুষ্ঠু তদন্ত হওয়ার জন্যই আমরা মানে এতক্ষণ ডিলে হয়েছে, অন্য কোনো কারণ না। আর মৃত্যুর কারণ আমরা তো এখনো দেখি নাই, বা ডক্টর রিপোর্ট দিবে, বা যদি পোস্টমর্টম করানো হয় পোস্টমর্টম রিপোর্ট দিবে, যা আসবে তখন তাই মেনে নিবে সবাই। রাজনের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। মৃত্যু রহস্যের জট খুলতে ময়নাতদন্ত করার দাবি জানান তারা। খবর পেয়ে ছুটে এসেছি স্কয়ার হাসপাতালে এবং আমার দীর্ঘক্ষণ আমরা কাটিয়েছি। আমাদের কাছে এটা সুস্পষ্টভাবে অনুমান হচ্ছে যে এটা কোনো সাধারণ মৃত্যু নয়, এটা অপমৃত্যু। তার হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। আগে কি হার্ট অ্যাটাকের কোনো সিমটম? না, আগে কোনো সিমটম ছিল না এবং তার অন্য কোনো কোমরবিডও তেমন ছিল না আসলে। এর আগেও ওর একটা হিস্ট্রি অফ ইনজুরি নিয়ে সে হসপিটালাইজড ছিল দীর্ঘদিন, প্রায় 1 সপ্তাহ, এবং ওই সময় তাকে হসপিটালে আইসিইউতে ভর্তি করা লেগেছিল। ইনজুরিটা এতই মারাত্মক ছিল এবং তার সারা শরীরে ইনজুরির ক্ষত ছিল। মন্ত্রী মহোদয়ের সাথে আমাদের সাথে কথা হলো, উনি বলছেন যে এটা ওনার কোনো ধরনের কোনো আপত্তি নেই। রাজন কর্মকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক। তার স্ত্রী কাবেরী মজুমদারও একই হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের মেয়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে শুরু হয়েছে সাগর পথে মানব পাচার। রোহিঙ্গাদের টার্গেট করেই সক্রিয় দালাল চক্র। গত 1 মাসে উখিয়া ও টেকনাফ উপকূল থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। একই সঙ্গে আটক করা হয় 10 জন দালালকে। পুলিশের দাবি, দালাল চক্রকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়া এবং ট্রলার ডুবিতে নিহতের ঘটনা বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তোলে 2014-15 সালে। উঠে আসে দালালদের নির্যাতনের নির্মম চিত্র। একই সময় থাইল্যান্ডের বিভিন্ন জঙ্গলে সন্ধান মেলে অসংখ্য গণকবরের। এরপর সেই পথে বাংলাদেশিদের যাওয়া থামলেও থামেনি রোহিঙ্গাদের পাচার। মানব পাচার রোধে তখন প্রশাসনের অভিযান শুরু হলেও কিছুদিনের মধ্যে তা ঝিমিয়ে পড়ে। 3 বছর বন্ধ থাকার পর আবারও কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে সাগর পথে মানব পাচার। রাজুকাল এলাকা দিয়ে আগে যারা মানব পাচার শুরু করেছিল তারা আবারও পুরোদমে সক্রিয় হয়ে উঠেছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে হওয়া বন্ধ করতে হবে। যদি অভিযান শুরু না করে তাইলে মানব পাচার বন্ধ করা সম্ভব হবে না। সংশ্লিষ্টদের দাবি, আত্মগোপনে থাকা চিহ্নিত দালাল ও মানব পাচারকারীরা আবারও সক্রিয়। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের টার্গেট করে মাঠে নেমেছে তারা। রোহিঙ্গা আসার পর থেকে কিছু রোহিঙ্গারা যারা যাদের সাথে মায়ানমারের এবং মালয়েশিয়ার যাদের যোগাযোগ, থাইল্যান্ডে যাদের যোগাযোগ, তারা আবার নতুন করে নেটওয়ার্ক সৃষ্টি করেছে। ইতিমধ্যে আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা কিছু মানব পাচারের কিছু রোহিঙ্গাদেরকে গ্রেপ্তার করে চালান দিয়েছে। তবে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানালেন, মানব পাচারে জড়িত দালাল চক্রকে চিহ্নিত করা সহ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। মূল পাচারকারী হিসেবে যাদেরকে আমরা পাচ্ছি এদেরকে আমরা অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 30টি পয়েন্ট দিয়ে সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের রুট হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সময় সংবাদ, কক্সবাজার। চালে মানবদেহের জন্য ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি কর্তৃপক্ষ। তাদের দাবি, চালে ধাতব পদার্থের উপস্থিতি নিয়ে কোনো গবেষণাই করেননি তারা। এ নিয়ে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র বলছে, চালে ক্যাডমিয়াম, আর্সেনিক সহ সব ধরনের ধাতুর উপস্থিতি রয়েছে সর্বোচ্চ সহনীয় মাত্রার নিচেই। এই অবস্থায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষিমন্ত্রীর। শুভ খানের রিপোর্ট। গেল ৩রা মার্চ চালে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। এতে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি NFSL এর গবেষণার বরাদ্দে বলা হয়, সারা দেশ থেকে সংগ্রহকৃত চালের 232টি নমুনার মধ্যে 131টিতে বিভিন্ন মাত্রায় মানুষের জন্য বিপজ্জনক ক্রোমিয়াম, 130টিতে ক্যাডমিয়াম, সমসংখ্যক নমুনায় সীসা ও 83টিতে আর্সেনিকের অস্তিত্ব মিলেছে। তবে এ গবেষণার কথা অস্বীকার করেছে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি কর্তৃপক্ষ। 2015 থেকে বিভিন্ন জিনিস নিয়ে সার্ভে করেছে, কিন্তু কখনো চাল নিয়ে কিন্তু আমাদের কোনো সার্ভে নেই। একদম পরিষ্কার কথাই বলছি যে NFSL এর চাল নিয়ে এই ধরনের কোনো কাজ করা হয় নাই। প্রকাশিত প্রতিবেদনের তথ্যের প্রয়োজনীয় প্রমাণাদি রয়েছে বলে দাবি সংশ্লিষ্ট প্রতিবেদকের। এই রেজাল্টটাই মন্ত্রীকে দিয়ে প্রকাশ করবে আর কি। পরীক্ষার এই রেজাল্টের আগে রেজাল্ট প্রকাশ করে দেয় না,
সেই কারণে হচ্ছে তারা এটা নিয়ে খুব অরিড আছে। আমিও দায়িত্ব নিয়েই বলছি এবং আমার কাছেও সবই ডকুমেন্টস আছে। চালে রাসায়নিকের উপস্থিতি নিয়ে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের সাথে যৌথভাবে গবেষণা করেছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। তবে গবেষণায় চালে ক্ষতিকর ধাতুর উপস্থিতি সর্বোচ্চ সহনীয় মাত্রার নিচেই পাওয়া গেছে। 10 বছর ধরে আমরা স্টাডি করছি ব্রি, তারপরে সিমিট, আর্সেনিক চালে 1 ppm, সেখানে আছে আমার 0.31 ppm। ক্রোমিয়ামও 0.2 হলো আমার পারমিসিবল লিমিট, সেইখানে আছে 0.04। সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়াতেই গণমাধ্যমে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী। আমরা যে সকল ভ্যারাইটি রিলিজ করেছি, কোনো ভ্যারাইটির চালের মধ্যে হেভি মেটাল নাই যেটা শরীরের জন্য ক্ষতিকারক। বাংলাদেশের প্রধান খাদ্য ভাত, তাই চাল নিয়ে অনাকাঙ্ক্ষিত কোনো বিতর্কের ফলে জনমনে যাতে আতঙ্ক তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ কৃষি বিজ্ঞানীদের। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। রোববার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশন ও কনসুলেট আয়োজন করে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আর মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশু কিশোর সমাবেশ। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকীর এ দিনটি দেশের মতো প্রবাসেও জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে নিউ ইয়র্কের বিভিন্ন আয়োজনে বিপুল সংখ্যক শিশুরা অংশ নেয়। মনের মাধুরী মিশিয়ে চিত্রকল্প এঁকে চলেছে প্রবাসী শিশুরা। কেউ এঁকেছে মাতৃভূমির পতাকা, কারো আঁকায় বঙ্গবন্ধু বা নদীমাতৃক বাংলাদেশ, যে দেশটিকে তাদের অনেকেই নিজ চোখে দেখেনি। তবুও কি একনিষ্ঠ তারা সেই চিত্রকল্প সৃষ্টিতে। গান, আবৃত্তি, নাচ, উপস্থাপনা সবই শিশুরা করেছে নিজেরাই। অনেক ভালো লাগছিল। আমরা সবাই বাচ্চারা সব প্যারেন্টরা দেখতেছিল, ওদের বাচ্চারা গান করতেছিল, নাচ করতেছিল। তাদের উৎসাহ দিতে বড়রা ছিলেন দর্শক সারিতে। কুইন্স লাইব্রেরিতে বাংলাদেশ মিশন ও কনসুলেটের এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু সম্পর্কে শিশুদের গল্প শোনান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল। জ্যাকসন হাইটসের একটি স্কুলে অনুষ্ঠিত হয় শিশু কিশোর সমাবেশ। নাচ, গান, আবৃত্তির প্রতিযোগিতায় অংশ নেন শিশুরা। শেখ মুজিবুর রহমানের বার্থডে, তাই জন্য বাংলাদেশে অনেক জন পিপল আছে যারা এখানে বাংলা রিসাইটেশন করতে পারে না এবং অনেক কিছু করতে পারে না। এখন আমি তাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য আসছি। আমি এসেছি পার্টিসিপেট করতে নাচ গানের। মুক্তধারা ফাউন্ডেশনের এই উদ্যোগের আয়োজক ছিল নতুন প্রজন্ম। মুক্তধারা ফাউন্ডেশন এই দিনটিকে ধার্য করে আয়োজন করে থাকে শিশু কিশোর মেলা অথবা ইয়াং পিপলস ফেস্টিভ্যালের। যারা নতুন বাঙালি নিউ জেনারেশন, ওদেরকে জানানোর জন্য বঙ্গবন্ধু কে ছিল। আমরা সারাদিন ব্যাপী অনুষ্ঠান, কম্পিটিশন হয় আর আমাদের পারফরমেন্স থাকে। প্রবাসে এসব অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিশু কিশোররা বঙ্গবন্ধু সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। খেলার খবর। নেপাল ম্যাচে স্মৃতি ভুলে সেমিফাইনাল নিয়েই ভাবছে বাংলাদেশ। কঠিন হলেও সেমিফাইনাল জিততে দৃঢ় প্রতিজ্ঞ লাল সবুজ প্রতিনিধিরা। আগের ম্যাচের ভুল নিয়ে কাজ করে পরের ম্যাচে দল মাঠে নামবে বলে জানিয়েছেন ফুটবলাররা। নেপালের বিরাটনগর থেকে রতন মজুমদারের ক্যামেরায় আরো জানাচ্ছেন নোমান আব্দুল্লাহ। ম্যাচ খেলে ক্লান্ত বাংলাদেশ, ম্যাচ হেরে হতাশাগ্রস্ত। এদিন তাই হালকা স্ট্রেচিং, সবচেয়ে জরুরি মনোবল ফেরানো। তাই অনুশীলনের চেয়ে গেম প্ল্যানেই বেশি মনোযোগী সবাই। এদিন টিম হোটেল ছেড়ে বেরোয়নি কেউ, হোটেলেই হালকা হাঁটাচলা আর সুইমিং এ কাটিয়েছেন সবাই। কোচ কিংবা ফুটবলাররা বলছেন পরের ম্যাচের দিকে তাকিয়ে সবাই। তারপরও ঘুরে ফিরে আসে নেপালের বিপক্ষে ম্যাচে হারের কথা, চলছে কাটা ছেড়াও। গতকালকে আমাদের ছোটখাটো মিস্টেকের কারণে আমরা গোল খেয়েছি, তো আমরা আমাদের আরো অভিজ্ঞতা হয়েছে ওদের সাথে খেলে। আমরা পরবর্তী ম্যাচ ওই ভুল ত্রুটিগুলো শুধরায় আমরা পরবর্তীতে আরো ভালো খেলার চেষ্টা করব। প্রথম 30 মিনিটের পর দেখবেন মেয়েরা ম্যাচে ফিরেছে। বাতাস আমাদের পক্ষে ছিল না, বয়সে আমরা পিছিয়ে ছিলাম। সবকিছু মিলিয়ে আসলে দিনটা আমাদের ছিল না। সেমিফাইনালের প্রতিপক্ষ ভারত, সাফে যারা আগে কখনোই হারেনি, তাদেরকেই এবার হারাতে চায় বাংলাদেশ। স্ট্র্যাটেজিক ডিরেক্টর বলছেন ভারতকে হারানোর সামর্থ্য আছে মেয়েদের। আমার মনে হয় এবারের আসরের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ নেপাল। কৌশলে ওরা ভারতের চেয়েও এগিয়ে। ভারতকে নিয়ে আমরা বেশি কিছু ভাবছি না। আমাদের দলে বেশ কিছু দারুণ ফুটবলার আছে, ওদেরকে হারানোর মতো সামর্থ্য আমাদের মেয়েদের আছে।
the game-changing players that. আমাদের যেহেতু আরো 3 দিন সময় আছে, তো আমরা আজকে আমাদের রিকভারি দিন, অনেকে ব্যথা পাইছে, ওই রিকভারি আজকে করবে। তো কালকে থেকে আমরা প্র্যাকটিসে যাব। তো প্র্যাকটিসে স্যারেরা আমাদের ডিফেন্স নিয়ে কাজ করবে, অ্যাটাক নিয়ে কাজ করবে, মিডফিল্ডার নিয়ে কাজ করবে, সবকিছুতে নতুন পরিকল্পনা। সামনে যে ম্যাচ আছে আমাদের ইন্ডিয়ার সাথে, ওই ম্যাচে আরো এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করব। ফুটবলাররা সারাদিন হোটেল ছেড়ে বের না হলেও বের হয়েছে টিম ম্যানেজমেন্ট। স্টেডিয়ামে গিয়ে দেখেছে ভারত শ্রীলঙ্কার ম্যাচ। প্রতিপক্ষের বিপক্ষে ছক কষে পরিকল্পিত ফুটবল খেলতে চায় মেয়েরা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, বিরাটনগর, নেপাল। এরপর যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 পার্বত্য এলাকা সহ 116 উপজেলায় দ্বিতীয় ধাপের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 23 চেয়ারম্যান নির্বাচিত। হাইকমান্ডে শৃঙ্খলা না থাকায় একের পর এক পদত্যাগ ও বহিষ্কার বিএনপিতে, বলছেন বিশ্লেষকরা। স্পষ্ট হচ্ছে সাংগঠনিক দুর্বলতা, কোনো সংকট নেই দাবি নেতাদের। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের লাশ হস্তান্তরে বিলম্ব। দেশে আনতে নিউজিল্যান্ডে যেতে পারবেন পরিবারের একজন, সহযোগিতা করবে বাংলাদেশ সরকার। তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রতিবেদনে দুধের শিশুসহ জেলখানায় ভোলার বিউটি বেগম। মিথ্যা মামলার বাদী এবং তদন্ত কর্মকর্তার বিচার দাবি। এবং রোহিঙ্গাদের টার্গেট করে কক্সবাজারে আবারও সক্রিয় দালাল চক্র। বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগর পথে বেড়েছে মানব পাচার, কঠোর অবস্থানে পুলিশ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে, আর সঙ্গে থাকুন সময়।